নিলয় সিগারেট জ্বালায়। নিকোটিনের সাদা ধোঁয়া উপরে ছেড়ে দিয়ে বলে, সবাই পিস্তলগুলো গাড়িতে রাখ। চুলগুলো যতটা পরিমাণের বকরা টাইপ লাগে সেই রকম কর। অফিসে ঢুকবো, সামনে চেক করবে। আমাদের ধরার জন্য মূলত এখানেই আনা হয়েছে। আশরাফ সাহেব আমাদের বাঁচাতে পারবে না। তাহলে কেন যাচ্ছি আমরা নিজে থেকেই? মাস্তানি করতে। হুম। নিলয় একটি হাসি দিয়ে গাড়ি থেকে নামে। পিছনে ওরা তিনজন নামে। নিলয় আগে আসছে, বাকিরা নিলয়ের পিছনে আসছে। তিনজনের মুখে একটা মৃদু ভয়ের ছাপ, আর নিলয়ের মুখে হাসি, যেন কিছুই হবে না এমন একটা ভাব। অফিসে ঢুকতে যাবে তখনই তাদের দাঁড় করিয়ে চেক করে পুলিশ, কিন্তু কিছুই পায় না তাদের কাছে। আবার একটু এগিয়ে যায়, সেখানে জারবেরা চেক করে, আবার আগায়। শেষে নেতাদের বডিগার্ডরা চেক করে, তারপর ভিতরে প্রবেশ করে। দূর থেকেই দেখে আশরাফ সাহেবের মুখে বেশ কড়াভাবেই চিন্তার ছাপ। আশরাফ সাহেবের সামনে বসে আছে মোর্শেদ, আসলাম আর নিজাম, যারা খুব বড় মাপের নেতা। নিলয়কে দেখে আশরাফ সাহেব একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও নিলয়কে যে ধরে নিয়ে যাবে এটা ভেবেই তিনি বেশ চিন্তিত। কিভাবে তাকে ছাড়াবে সেই কখন থেকেই ভাবছে আশরাফ সাহেব। নিলয় সোজা যেয়ে একটি চেয়ার টেনে বসে পায়ের উপর পা তুলে দেয়। সবাই তার দিকে বড় বড় চোখে তাকাচ্ছে। নিলয় পকেট থেকে একটি সুইংগাম বের করে চিবোতে থাকে। সবাই নিলয়ের অ্যাটিটিউড দেখে বেশ অবাক চোখে তাকিয়ে আছে। মোর্শেদ সাহেব বলে, এই যে সেই বেয়াদবটা আমাকে তুলে এনেছিল, আমার ছেলেকেও মেরেছে। নিজাম ভাই, আমার ছেলেকে তো বেদরকভাবে পিটিয়েছে। একে জাবেরের হাতে তুলে দিন। ভাই, আপনার হয়তো ভুল। চুপ, তোমার জন্য সে এত দূরে এসেছে। তোমার নেতাগিরি বের করছি। তোমাকেও পুলিশে দেব, আর একে তো সোজা জাবেরের হাতে তুলে দেব। গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকবে, শালা বেজন্মা একটা। নিলয় সুইংগাম চিবানো বন্ধ করে। বেজম্মা শব্দটা শোনা মাত্রই দৌড়ে যেয়ে আসলামের গালে ঘুষি দেয়। সাথে সাথে যারবার পুলিশ এসে নিলয়কে ধরে ফেলে। নিজাম বলে, তুই তো আসলেই বেয়াদব উত্তর বাচ্চা নাকি তুই? তোর মাঝে কোনো সম্মানই নেই। তোকে কিভাবে যে মেরে রেখে দেবো তুই নিজেই জানতে পারবি না। আশরাফ সাহেব মাথায় হাত দেয়। কি করবে সে ভেবে পাচ্ছে না, কোনো প্রকার কথা বলতে পারছে না। তখনই নিলয় সবাইকে অবাক করে দিয়ে উচ্চস্বরে হাসতে থাকে। সবাই নিলয়ের হাসির দিকে তাকায়। নিলয় বলে, আমাকে মারার আগে নিজেদের কথা ভাবুন। এখানে আসার আগে চারপাশে বোম ফিট করে এসেছি। আমি মরলে সবাইকে নিয়ে মরব। অফিসার, একে নিয়ে এক্ষুনি বের হন এখান থেকে। চলুন চলুন, না হলে বোম খেয়ে মারাই যাব। 1 মিনিট, এখানে এসেছি আপনাদের কথায়, আর বের হবেন আমার কথায়। নিলয় পুলিশদের থেকে হাত ছাড়িয়ে নেয়। তারপর পকেট থেকে ফোন বের করে, রুদ্রকে ভিডিও কল দেয়। তারপর নিজামকে বলে, দেখুন। নিজাম সহ সবাই ফোনের দিকে তাকিয়ে থাকে। দেখে নিজামের পরিবারের সবাই গাড়ি নিয়ে পিকনিকে যাচ্ছে, আর তার পিছনে পিস্তল নিয়ে যাচ্ছে একটি গাড়ি। নিজাম একবার ফোনের দিকে তাকায়, আবার নিলয়ের দিকে তাকায়। নিলয় হেসে দেয়। একে একে সবাই দেখে তাদের পরিবারের পিছনে নিলয়ের লোকেরা অস্ত্র নিয়ে পড়ে আছে। সবাই বোবা হয়ে যায় কিছু সময়। সিয়াম ডান হাতের আঙুল দুটো মুখে পুড়ে দিয়ে জোরে শীষ বাজিয়ে ওঠে। এতক্ষণে তারা বুঝতে পেরেছে কেন নিলয় হাসছিল। নিলয় আবারও চেয়ারে যেয়ে বসে। সবাই বিস্ময়কর চাউনি দিয়ে নিলয়কে দেখতে থাকে। নিলয় বলে, আমি যদি এখান থেকে না বের হই তবে কেউ বাঁচবে না। আমার সাথে আপনার সহ আপনাদের পরিবারও শেষ হয়ে যাবে। আর একটা কথা, আপনারা সবারই গোপন একটা বিষয় আমার কাছে প্রমাণ হিসাবে আছে। যেমন মোর্শেদ হিরোইনের প্যাকেট নিয়ে খেলা করছে, আসলাম কোটি কোটি টাকা সরাচ্ছে, তার ভিডিও, আর মিস্টার নিজাম আপনার আছে। রোজ রাতে একটা করে মেয়ে আপনার পার্টি অফিসের পিছনে যে একতলা বাড়ি আছে সে বাড়িতে যায় আর আসে, এবং সেই রুমের মধ্যে কি হয় তার ভিডিও। সবকিছু ফাঁস করে দেই কি বলেন? কেউ কোনো কথা বলছে না। সবাই সামনে বসা হিরোদের মতো দেখতে মায়াবী মুখে ছেলেটার দিকে তাকিয়ে আছে। নিলয় সুইংগাম চিবাতে থাকে। আবার মোর্শেদ বলে, সরি নিলয়। নিজাম ভাই, একে ঘাটিয়ে লাভ নেই। যা হয়েছে প্লিজ ভুলে যান। আপনাদের ছেলে তো ভালো না। নিলয় যা করেছে ঠিক কাজ করেছে। আমার ছেলেকেও মাহিন মেরেছিল। চলুন চলে যাই।
আর 1 মিনিট, আশরাফ সাহেবকে এরপর ইলেকশন বড় পদে দিতে হবে। প্রতিদ্বন্দ্বী হিসাবে কেউ দাঁড়াবে না ওনার বিরুদ্ধে, কথাটা যেন মনে থাকে। নিজাম আর আসলাম চলে যাওয়ার আগে নিলয়ের দিকে রাগি চোখে তাকায়। নিলয় হাসে, আর এক মুহূর্ত তারা না দাঁড়িয়ে চলে যায়। নিলয় বসা থেকে দাঁড়ায়, তারপর বলে, আজ রাতেই আত্মায়ের হাতে নিজাম আর সালাম খুন হবে। ওদের চোখ দেখেই বুঝেছি ওরা নিয়াকে কিছু একটা করবে আর আমার পিছনে পড়ে থাকবে। আশরাফ সাহেব কিছু বলে না, তবে আশরাফ সাহেব এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় ফোন বের করে রুদ্রকে বলে, সব ঠিক আছে, চলে আসো আর নিজাম এবং আসলামের উপর নজর রাখো। আশরাফ বলে, সত্যি কি বোম লাগিয়ে এসেছো? আরে ধুর, ওটা তো মিথ্যে কথা, তবে বাকি কথাগুলো সত্য। নিলয়, আজ তুমি কি চাও? আপনি কি চান? আমার কিছু লাগবে না, কেবল রাতে আপনার আসতে হবে আমার বাড়িতে, বাকিটা ফোনে বলবো। নিলয় আশরাফ সাহেবের পার্টি অফিস থেকে বের হয়। আশরাফ সাহেব বেশ চিন্তায় আছে, কারণ সে জানে আজ রাতে নিলয় নিজাম আসলামকে মেরে ফেলবে। তবে প্রমাণের অভাবে নিলয়কে কেউ কিছুই করতে পারবে না, কেবল সন্দেহর বশে পুলিশ ধরতে আসবে। কিন্তু নিলয়ের কিছুই করতে পারবে না, পুলিশকে সে নিজেই সামলাতে পারবে। নেহা ঘরে বসে বই পড়ছে বললে ভুল হবে। সে নিলয়ের কথা বেশ কিছুক্ষণ ধরে ভাবছে। ছেলেটাকে সে আগে কোনোদিন দেখেনি, অথচ তাকে নিয়ে কেন এত ভাবছি আমি? আমার সব কিছুতেই ছেলেটার খেয়াল। আমি কি করছি না করছি, খেয়েছি কি না, কি লাগবে, ঘুম থেকে ওঠা শুরু করে ভার্সিটিতে দিয়ে এবং নিয়ে আসা সব কিছুই সে করছে। পা সামান্য একটু ব্যথা হয়েছিল দেখে ডক্টর ঔষধ সব কিছুই এক এক করে দিচ্ছিল। আচ্ছা, ছেলেটা কি আমাকে অনেক ভালোবাসে? হয়তো বাসে, না হলে এত কিছু কেন করবে? নেহা বইয়ের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। তখনই নিলয়ের ডাক শুনতে পায় নেহা। নেহা, নেহা, হুম, কি ভাবছো? কিছু না। আমার কিউট বউটা এত ভাবুক কেন গো? বলো না কি ভাবছিলে। কিছু না। ওকে, নিচে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা দেখবে। চলো। ঠিক আছে, চলুন। 1 মিনিট, তোমার চোখ বেঁধে নেই। নিলয় নেহার চোখ বেঁধে দেয়। তারপর নেহাকে অবাক করে দিয়ে নিলয় নেহাকে কোলে তুলে নিয়ে নিচে যায়। কোল থেকে নামিয়ে চোখের বাঁধন খুলতেই দেখে সোফাতে বসে আছে দুজন বৃদ্ধ ও বৃদ্ধা। নেহা তাদের দুজনকে বেশ ভালো করেই চেনে। নেহার নানু ও নানি। নেহা একটা চিৎকার দিয়ে ওঠে খুশিতে, দৌড়ে যায় তাদের কাছে। খুশিতে তাদেরকে জড়িয়ে ধরে নেহা, কান্না করতে করতে বলে, তোমরা এখানে? আমাদের বাড়িতে আমরা থাকবো না তো কে থাকবে পাগলি? তোমাদের বাড়ি মানে? এটা তো ওনার বাড়ি। ধুর পাগলি, এটা আমাদের বাড়ি, নিলয়ের বাড়ি, সবার বাড়ি। মানে? মানেটা হলো তোমার মা আর আমার মা দুজন চাচাতো বোন। তুমি আমার সম্পর্কে কাজিন, বুঝলে? নেহা কিছুক্ষণ বিস্ময় নিয়ে চেয়ে থাকে নিলয়ের দিকে। কি বলবে নেহা খুঁজে পাচ্ছে না। নেহার কাছে সবটা খোলসা হতে থাকে। নেহা এখন কিছু বলে না। নিলয়ের দিকে হাবার মতো চেয়ে থেকে আবার নানু নানিদের সাথে আড্ডাতে যোগ দেয়। রাত তখন 10টা বাজে। নেহা ব্যালকনিতে দাঁড়িয়ে হালকা শীতের বাতাস নিজের গায়ে লাগাচ্ছে। এক দৃষ্টিতে চেয়ে আছে বাইরে। নিলয় একটি লাল রঙের চাদর নেয়, পিছন থেকে নেহাকে তা জড়িয়ে দেয়। নেহা কিছুক্ষণ তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় নেহার চাও নিয়াস বুঝতে পারছে না। নিলয় নীরবতা ভেঙে বলে, ঠান্ডা পড়ছে, তোমার শীত লাগবে বলে চাদরটা এনে দিলাম। নেহা চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। নিলয় নেহার হাত ধরে। নেহা আজ প্রথম কেমন যেন একটু কেঁপে ওঠে। এর আগে নিলয় তাকে স্পর্শ করলেও আজকের অনুভূতির স্পর্শটা নেহার কাছে অচেনা। নেহা তখনই বলে, আপনি আগে থেকে আমাকে জানতেন, তাই না? আমিও তোমাকে আগের থেকে চিনি এবং জানতাম। তাহলে আমাকে কেন কিছু বলেন না? তুমি কখনো জিজ্ঞাসা করেছিলে? না। তাহলে আমি কেন বলবো? মন খারাপ করে নেহা আবারও চুপ হয়ে যায়। তবে নেহার আজ মনে মনে অনেক খুশি লাগছে। নানা নানুকে হুট করে এভাবে দেখতে পাবে সে আশা করেনি। নেহা প্রতিদিন তার আম্মুকে কান্না করতে দেখতো নানা নানুর জন্য।
আজ আম্মু থাকলে অনেক খুশি হতেন। আম্মু, তুমি কেন আমাকে রেখে চলে গেলা? তুমি থাকলে আজ জানি সব থেকে বেশি খুশি হতা। আচ্ছা, উনি আমাকে কেন বিয়ে করলো? শুধুই কি নানা নানুর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, নাকি অন্য কিছু? নেহা একা একা এসব ভাবছে। নেহা কান্না করছে। আব্বু আর আম্মুর কথা মনে পড়তেই কেমন যেন তার কান্না পাচ্ছে। নেহা ছোট থেকেই দেখে আসছে নেহার আম্মু নামিলা ইমরোজ কখনো তার বাপের বাড়ি যাননি। একদিন নেহা বার্ষিক ছুটি পায় স্কুল থেকে। সেদিন নেহা নানু বাড়ি যাওয়ার জন্য অনেক বায়না করে, কিন্তু নাবিলা ইমরোজ নেহাকে কোনোভাবেই যেতে দেয় না। নেহা বলে, আমাকে কেন তুমি আটকাও নানু বাড়ি যেতে? তোর আব্বু বকবে রে মা। কেন? আম্মু আব্বু কেন বকবে? আসলে তোর আব্বু আর আমি একে অন্যকে ছোট থেকে ভালোবাসতাম। যখন বড় হলাম আমাদের বাড়িতে তোর আব্বু আমাকে বিয়ের জন্য কথা বলতে চায়, কিন্তু তোর নানু অপমান করে তোর আব্বুদের বের করে দিয়েছিল। কারণ তোর আব্বুর পরিবার তখন রাজনীতি করত, তাই তোর নানুরা মেনে নেয়নি। তখন তোর আব্বু সবার সামনে আমাকে তুলে এনেছিল এখানে। আমাদের বিয়ে হয়। তোর নানু আমাদের বলেছিল কোনোদিন যেন আমাদের সামনে আসবি না, যদি আসিস তো মরা মুখ দেখবি। এরপর আর কোনোদিন বাপের বাড়ি যাইনি। তোমরা না যাও, আমি যাব। আমি যাব আম্মু। এরপর নেহা আব্বুকে রাজি করিয়ে তার নানু বাড়ি প্রথম ও শেষবার বেড়াতে যায়। আর কোনোদিন নেহা বেড়াতে যায়নি, আর কোনোদিনও দেখা হয়নি নানা নানুর সাথে। আচ্ছা, আব্বু কি জানে ওনারা এখানে? নেহা কথাটি বলতে বলতে নীলয়ের কাছে যায়। আমি কি আব্বুকে কল করতে পারি প্লিজ? হুম। নেহা কল দেয় ওর আব্বুর কাছে। নতুন একটি নাম্বার স্ক্রিনে দেখে আশরাফ সাহেব রিসিভ করেই বলে, হ্যালো হ্যালো, কি হলো? কে আপনি? কথা বললেন না কেন? নেহা কল কেটে দেয়। নেহার হুট করেই মনে পড়ে এখানে আসার পিছনে তার আব্বুর হাত আছে। তিনিও আমাকে কিছু বলেনি। ছোট থেকেই নেহাকে অনেক আদর করে আশরাফ সাহেব। বারান্দায় যেয়ে দাঁড়ায় নেহা, আকাশের দিকে তাকিয়ে বলে, এই আকাশ, তুমি কেন আমার থেকে আমার আম্মুকে নিয়ে গেলা? আব্বুও কাছে নেই, কেন করছো আমার সাথে এমন? আম্মু, তুমি দেখছো না আজ নানা নানুর সাথে কথা হয়েছে। নানা নানু আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে। তুমি নেই, দেখো তোমার জন্য কত কষ্ট পাচ্ছে। কেন চলে গেলা? হে আল্লাহ, কেন আমার আম্মুকে নিয়ে গেলা তুমি? নেহা কথাগুলো বলে চলেছে শব্দ করে। চোখের পানি গড়িয়ে নিচে পড়ছে। নিলয়ের পাশে দাঁড়ায়, গায়ে কালো মোটা কোট। আজ রাতের মিশনের জন্য ও রেডি। যখন রেডি হচ্ছিল তখনই রুদ্রের ফোন আসে। নিলয় সবাইকে তৈরি হতে বলে। পাশে গিয়ে দেখে নেহা আকাশের দিকে তাকিয়ে আছে। ওর চোখ দিয়ে পানি পড়ছে। ওর চোখে পানি দেখে নিলয়ের ভিতরটা কেঁপে উঠল। জানে নিলয় ও কেন কান্না করছে, তাই ওকে কোলে তুলে রুমে নিয়ে আসলো নিলয়। নেহা চমকে ওঠে, তাকিয়ে দেখে নিলয় নেহাকে রুমের ভিতরে নিয়ে আসে। কি হলো? আমাকে এইভাবে নিয়ে আসছেন কেন? চুপ করে বসে থাকো, আমি আসছি। কথাটি বলেই নিলয় চলে গেল। রুমের মধ্যে পাঠিয়ে দিল নানা নানুকে। নেহা ওনাদের দেখে খুশি হলেন। নানি পাশে বসতেই নেহা নানির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। নেহার মাথায় হাত বুলিয়ে দেয় আর গল্প করতে থাকে। এদিকে নিলয় গাড়ি নিয়ে বের হয়। জনাশূন্য এক জায়গাতে গাড়ি নিয়ে আসে। নিলয় দেখে আসলাম আর নিজাম এখানে এসেছে কোনো এক কাজে। নিলয়ের কাজ আরও সহজ হয়ে গেল। নিলয় ধুম করে ওদের সামনে গাড়ি ব্রেক করে। আজ নিলয় একা। নিলয়কে দেখে ওরা কেমন যেন চমকে ওঠে। নিলয় গাড়ি থেকে নামে, একটা সিগারেট জ্বালায়। নিলয়, তুই এখানে? হুম। এখানে কেন? তোদেরকে মারতে। নিলয়কে অবাক করে দিয়ে আসলাম আর নিজাম হেসে দেয়। পাগলামির হাসি দিয়ে নিজাম বলতে থাকে, হারামি কুত্তার বাচ্চা, আমাদের মারবি? তোর সাহস কত? সেই দিনের ছেলে আমাদের এসেছে মারতে। তোকে তো এখানেই মেরে রেখে দেবো। নিজামের কথা শুনে নিলয় কিছুটা বিচলিত হয়। আর সাথে সাথেই হুড়মুড় করে অনেকগুলো ছেলে এসে নিলয়কে পিস্তল দিয়ে চারপাশে ঘিরে ধরে। 15 জন ছেলের হাতে পিস্তল দেখতে পায় নিলয়। সবাই নিলয়ের দিকে তাক করে আছে। নিজাম বলে, দেখ শালা, এত কিছু মাঝে মুখের কোনো ভয়ের চাপই নেই। ওই তুই কি দিয়ে তৈরি রে? তোর কি কোনো ভয় নেই?
কথাটি বলেই নিলয়ের মুখে জোরে ঘুষি মারে নিজাম। আসলাম এসে হকি স্টিক দিয়ে সজোরে একটা বাড়ি দেয়। নিলয় এবার জোরে হাসে। সবাই ওর হাসির দিকে তাকায়। নিজাম এসে আবারও একটি ঘুষি মেরে বলে, শালা এত কিছুর মাঝে তুই হাঁটছিস কেন? আমরা জানি তোর লোক আমাদের পিছনে পড়েছে, তাই আমরা প্ল্যান করে তোকে এখানে নিয়ে এসেছি, যাতে তুই খবর পেয়ে সোজা এখানেই আসিস। আর আমাদের প্ল্যানটা একদম ফ্রেশভাবে কাজে লাগলো। তোকে তো মেরে এখানে শিয়াল দিয়ে খাওয়াবো। হাঁটছিস কেন? ভাই মনে হয় পাগল হয়ে গেছে। চুপ! পাগল আমি না, তোরা হয়েছিস, দেখবি। নিলয়ের কথা শুনে সবাই হা হয়ে তাকিয়ে থাকে। কি বলবে তারা খুঁজে পাচ্ছে না। 15টা পিস্তলের সামনে দাঁড়িয়েও কেউ এইভাবে কথা বলে নিজামের জানা ছিল না। নিজাম ঘাবড়ে যায়। তখনই নিজাম বলে, শালাকে মেরে ফেল, সব কটা গুলি যেন বাইরে না যায়, সব গুলিগুলো বডিতে জমা থাকে। গুলির শব্দ শোনা যায়, নরম দেহ মাটিতে লুটিয়ে পড়ে। উচ্চ হাসির শব্দ শোনা যায়, ফায়ারিংয়ের গুলির শব্দ ভেদ করে। একটু পর সব নিস্তেজ হয়ে যায়। পরিবেশটা একদম শান্ত হয়। চারিদিকে রক্তের লাল তাজা স্রোত বইতে থাকে। লাল রঙা রক্তের তাজা গন্ধ চারিদিকে যেন দূষিত করে। তারপর উচ্চস্বরে হেসে ওঠে নিলয়। একটি সিগারেট জ্বালায়ও। নিকোটিনের সাদা ধোয়া রক্তের স্রোতর ন্যায় চারিদিকে ছড়িয়ে যেতে থাকে। কেবল পার্থক্য, রক্ত পতিত হচ্ছে নির্বিশালাত নিষেধিতে, আর ধোয়া ঘৃণিয়ান হচ্ছে উচ্চতরে উচ্ছ্বাসিতে। নিলয় মৃত বডিতে লাথি মারল কয়েকবার। তারপর গাড়ির সামনে যেয়ে বসে পায়ের উপর পা তুলে দেয়। একে একে সবাই নিলয়কে ঘিরে দাঁড়ায়। তবে নিজামের লোক না, এরা সবাই নিলয়ের লোক। নিলয় আবারও একটি সিগারেট চালায়। গুলির শব্দ হয়েছিল সত্য, তবে নিলয় মরেনি। স্নাইপারের করা অভিমুক্তে সবাই আটকা পড়ে। নিলয়ের লোক নিজামদের চারপাশ ঘিরে ধরে দূরে বসে। নিজামরা তার কিছুই বুঝতে পারেনি। যখনই নিজাম ফায়ার বলে, তখনই সবাই নিজ নিজ টার্গেটে গুলি চালায়, আর নিজাম সহ বাকিরা সবাই সেখানে মরে পড়ে থাকে। নিলয় এবার হাসতে হাসতে বলে, শালা আমাকে মারবি? এমন কোনো মাস্তান হয়নি যে আমাকে মারবে। এমন কোনো পুলিশও নেই আমাকে ধরবে। তোদের বডি তো শেয়ালে খাবে। ভাইয়া, যদি পুলিশ খুঁজে? ওয়েট, তোরা যা। রোদ্রু তুমি এখানে থাকো, আমি দূরে থাকছি। ফোন বের করে পুলিশকে কল দাও। রুদ্র ফোন বের করে। তারপর পুলিশকে কল করে বলে, স্যার, আমি রুদ্র বলছি, এখানে খুন হয়েছে। কিছু সময় পর পুলিশ আসে। রুদ্র সেখানেই দাঁড়িয়ে থাকে। মাস্ক পরা নিলয়ের লোক আর সাধারণ নিলয় আর মাস্ক পরা নিলয়ের লোকের মধ্যে পার্থক্য অনেক। পুলিশ এসে জিজ্ঞাসা করতেই রুদ্র বলে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই যে বাকি লোক পড়ে আছে, তারা এই দুজনকে পিস্তল দিয়ে গুলি করে। তারপর একটা বাইক এসে আবার এদের মেরে দিয়ে চলে যায়। আমার মনে হয় স্যার, যারা বাইকে ছিল তারা এই দুজনের লোক হবে। তাদেরকে চিনি না আমি স্যার। আমি এখানে এসে আপনাদের ফোন দেই। কথাটি বলে রুদ্র চলে যায়। নিলয় দূরেই ছিল আড়ালে। নিলয় হাসে, কারণ নিলয় জানে এরকম কেস বেশি দূর যাবে না। কয়েকদিন ইনভেস্টিগেশন হবে, তারপর আশরাফ সাহেব সামলে দেবে। পুলিশরা চলে যায়। নিলয় আবারও সেখানে আসে। কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠতে যাবে, তখনই দূরের একটি গাছের আড়ালে কাকে যেন দেখতে পায় নিলয়। নিলয় ধীরে ধীরে সেদিকে যেতে থাকে, আর সে অচেনা কেউ ততই জোরে হাঁটতে থাকে। নিলয় বুঝতে পারে এটি একটি মেয়ে। দূর থেকেই সব দেখেছে। নিলয় পিছনে যায়, কিন্তু ঘন জঙ্গলের কারণে মেয়েটি হারিয়ে যায়। নিলয় কিছু সময় চিন্তা করে, তারপর চলে আসে গাড়ির কাছে। নিলয়ের এখানে আসার শুরু থেকে আগন্তুক মেয়েটি ছিল। সে নিলয়ের সব কিছুই রেকর্ড করেছে, কিন্তু কে হবে সেই মেয়েটি? নিলয় সব ভাবতে ভাবতে বাড়িতে আসে। সকালে ঘুম থেকে ওঠে নেহা। দেখে নিলয় ফ্লোরে ঘুমাচ্ছে, মুখে মারের চিহ্ন। যেন মনে হচ্ছে কে যেন খুব জোরে কয়েকবার ঘুষি মেরেছে নিলয়কে। নেহা তাকে ডাক দেয়, এই যে শুনছেন, এই যে মিস্টার। বলো। কি হয়েছে আপনার? কই? মুখে মারের দাগ। নিলয় চমকে ওঠে। রাতে ভয় পেয়ে নিলয় ডক্টরের কাছে যায়নি। মনে পড়ে যায় রাতের ঘটনা। একটা অচেনা মেয়ে আমার সব কিছুই ফলো করছে। কে হবে? তার কাছে আমার রাতে নিজাম আর আসলামের খুনের প্রমাণ আছে। সে সব দেখেছে। আচ্ছা,
যদি সে সব বলে দেয়? কে হবে মেয়েটি? নিলয় কিছু সময় ঘুমের ঘোরে এসব কথা ভাবতে থাকে। কি হলো বলুন? না কিছু না, ওই আমরা সবাই মিলে কাল রাতে একটু মজা করেছিলাম, তাই হয়তো লেগে গিয়েছে। নেহা বুঝতে পেরেছে নিলয় তাকে স্পষ্ট মিথ্যে বলেছে, কিন্তু নিলয় তাই এড়িয়ে যাচ্ছে দেখে নেহা আর কিচ্ছু বলে না। সকালে নাস্তা করে বাড়ি শুদ্ধ লোক নেহার মায়ের কবরের কাছে গেল। নেহা কিছু সময় মায়ের কবরের সামনে দাঁড়িয়ে থেকে খেয়াল করে নানা তেমন একটা কান্না না করলেও অনেক কষ্ট পাচ্ছে। আসলে পুরুষ মানুষ এমনই হয়, তাদের বুক ফেটে যায় কিন্তু মুখে কিছু প্রকাশ করতে পারে না। তবে নেহা আজ আর কান্না করেনি, কিন্তু নানু কান্না করছে খুব। নানুর কান্না দেখে নেহার কান্না বন্ধ হয়ে যায়। একটা মায়ের কাছে তার সন্তান না থাকার কষ্টটা শুধু একজন মাই বলতে পারবে। নিজের মেয়ের মৃত্যু হবে এটা উনি কখনো ভাবেনি। আসলে মানুষের আশার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। মানুষের মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না। বিকেলে নেহাকে বাসায় রেখে নিলয় আশরাফ সাহেবের অফিসে যায়। নিলয়কে দেখে আশরাফ সাহেব চমকে যায়, কারণ নিলয়কে যতটা শান্ত সাধারণ ভাবে তেমনি তাকে খাটালে কতটা যে সে ভয়ঙ্কর তা আজকের পত্রিকা পড়ে আশরাফ সাহেব বুঝতে পারলেন। নিলয়, আজ পত্রিকাতে কি লিখেছে দেখেছ? না, কি লিখেছে? লিখেছে আসলাম ও নিজামের মধ্যে অনেক দিন যাবৎ টাকা নিয়ে ঝামেলা থাকায় আসলাম ও নিজামের মধ্যে এক বিশাল ঝামেলা হয়। ঝামেলাটা হয় জায়গাতে, সেখানে নিজেরাই নিজেদের লোকদের খুন করেছে। নিলয় হাসে, পত্রিকাটা হাতে নেয়। প্রথম আলোর প্রথম পেজে কাল রাতের খুনের ঘটনা বর্ণনা করা। প্রতিবেদন করেছে শুভ নামের একটি ছেলে। নিলয় ওকে কল দেয়। হ্যালো নীলা ভাইয়া, আপনার কথা মতো কাজ করলাম। গুড, সময় মতো পারিশ্রমিক পেয়ে যাবে। নিলয় ফোন কেটে দেয়। আপাতত খুনের বিষয়টা নিলয় চাপা দিয়েছে। নিলয় অফিস থেকে বের হয়। নিলয়ের মুখে মারের দাগ থেকে সবাই অনেক প্রশ্ন করে, কিন্তু নিলয় তা এড়িয়ে গেছে। নিলয় গাড়ির কাছে আসতেই চমকে যায়। নিলয়ের সিটে কিছু একটা দেখতে পেল, হাতে নেয়। দেখে একটি খামের মধ্যে কিছু ছবি। নিলয় বের করে দেখে কাল রাতের ঘটনাটা কেউ ছবি তুলে নিলয়কে পাঠিয়ে দিয়েছে। নিলয়ের গলা শোকাতে থাকে, মুখের রং আবার চেঞ্জ হয়, কেমন যেন ঘোরের মধ্যে পড়ে যায়। ও মাসুমকে কল দিয়ে সবটা বলে, আর এটাই বলে জলদি খোঁজ নিয়ে কে হতে পারে। তারপর গাড়ি চালিয়ে বাড়িতে আসে। বিকাল গড়িয়ে রাত হয়। নেহা বই পড়ছে আর মাঝে মধ্যে নানু নানাদের খুনসুটি দেখছে। ও কিছু সময় পর নেহা শুনতে পায় নিলয় তাকে ডাকছে। নেহা, নেহা, নিচে আসো, নানা নানুকে নিয়ে আসো। সবাই উপর থেকে নিচে আসে। নেহা সিঁড়ির কাছে এসে অবাক চোখে তাকায়। পিছনে নেহা নানা নানু অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ সোফাতে বসে আছে আশরাফ সাহেব। নেহা দৌড়ে আছে তার আব্বুর কাছে। নেহাকে জড়িয়ে ধরে আশরাফ সাহেব। পিছনে তাকিয়ে দেখে তার শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে। নেহাকে ছেড়ে তাদের পায়ে ধরে সালাম করে আশরাফ সাহেব। আশরাফ সাহেবের শাশুড়ি বলেন, এত অভিমান তোমাদের? মেনে নেয়নি বলে কি একবারও বলা যেত না? মা নাবিলা মারা গেছে, আপনারা আসুন। অন্যদের থেকে খবর নিতে হয়, আর একবারও কি ফিরে আসতে পারতেন আমাদের কাছে? আজ এসেছো দেখতে। কিন্তু আপনারা এখানে, আমি নিজেই তা জানি না। আশরাফ সাহেব জানেন নিলয় তার বউয়ের চাচাতো বোনের ছেলে। নিলয়ের সাথে পরিচয় আশরাফ সাহেবের সে অনেক কথা। আশরাফ সাহেব নিলয়ের দিকে তাকায়। নিলয় বলে, এমনি বলিনি আপনাকে, আমি আসলে আপনাদের সবার আগে থেকে জানতাম। ছোটবেলায় কয়েকটা বছর তো মায়ের বাপের বাড়িতেই কেটেছিল আমার, সেখানেই আপনাদের ব্যাপারে জানি। মা বাবা, আমাকে মাফ করে দিন প্লিজ। আরে পাগল ছেলে, রাগ কি এত বছর থাকে? আমরা কবেই তোমাদের মাফ করে দিয়েছি, কিন্তু তোমরা আমাদের সাথে কেন যোগাযোগ রাখোনি? সবাই খুশি মনে গল্প করছে। নেহা আজ অনেক খুশি। গল্পের ফাঁকে ফাঁকে নেহা উচ্চস্বরে হাসছে। নিলয় তা দেখছে। নেহা আজ চোখে তাকাচ্ছে নিলয়ের দিকে। নিলয় তা খেয়াল করে চোখ সরিয়ে নিচ্ছে অন্যদিকে। একসময় রাতের খাবারের সময় হয়, সবাই খেতে বসে। সবাইকে নেহা খাবার বেড়ে দিল। নিলয় খাবার না নিয়ে চুপচাপ বসে আছে। নেহা বলল, আপনি খাবেন না? খাবো, যদি কেউ তারটা থেকে ভাগ দেয়। সবাই হাসছে। সবাই ভেবে নিয়েছে নিলয় আর নেহা একটা গুড কাপল।
কিন্তু তারা জানে না এখনো নেহা নিলয়কে মেনে নেয়নি। আর নিলয়ও বুঝতে পারছে না নেহাকে সে আসলেই খুব বেশি ভালোবেসেছে কিনা। নেহার প্লেটের ভাত আর তরকারি অর্ধেক নিলয়কে দিতে দিতে ভাবে, দিলে কি হবে, উনি তো আমার হাজবেন্ড। নিলয় বলে, না বেড়ে দেওয়া লাগবে না, আগে তুমি খাও পরে আমি খাবো। নেহা কিছু বলে না, একবার সবার দিকে তাকিয়ে নিল। সবাই হাসি হাসি মুখে খাবার খাচ্ছে আর নেহার দিকে তাকাচ্ছে। নেহা কিছু না বলে তাড়াতাড়ি নিজের প্লেটের খাবার খেয়ে নিল। এসব দেখে নানা আর নানু বললেন, তোরা সারা জীবন খুশি থাকিস এইভাবে। সবাই ঘুমাতে চলে গেলেন। আশরাফ সাহেবের সাথে কিছু কথা বলে নিলয় রুমে আসলেন। দেখে নেহা ঘুমিয়ে পড়েছে। নিলয় আর তেমন কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। নেহা আজ মাঝরাতে ঘুম ভেঙে যায়। নেহা দেখে নিলয় ফ্লোরে ঘুমাতে অনেক কষ্ট হচ্ছে, শীতে কাঁপছে। তাই নেহা একটা চাদর নিয়ে নিলয়ের গায়ে দিয়ে দিল, তারপর আবার ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নিলয় দেখে গায়ে চাদর। নিলয় মনে করার চেষ্টা করে, আমি তো ঘুমিয়েছিলাম, কিন্তু চাদর ছাড়াই যে ঘুমিয়েছি আমি। তবে কি নেহা চাদর দিয়ে গেছে? মনে হয়। থাক, আমার জন্য একটু মায়া তো আছে, এটাই অনেক। তবে একদিন তুমি আমাকে খুব ভালোবাসবে, সেই দিন বেশি দেরি নেই। নিলয় ভাবতে ভাবতে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে নেহা ভার্সিটির জন্য বের হয়। তখনই নিলয় বলে, তুমি কি আজ একা যেতে পারবে? ওকে, তাহলে যাও, ড্রাইভার তোমায় নিয়ে যাবে। তোমার আব্বুর সাথে অফিসে যাব, একটু কাজ আছে। আসার সময় আমাকে ফোন দিও, আমি নিয়ে আসবো। ওকে ওকে। নেহা ভার্সিটিতে এসে দেখে আফরিন দাঁড়িয়ে আছে। নেহা ওর কাছে যেয়ে বলল, কিরে, কি অবস্থা তোর? এই তো ভালো, তুই কেমন আছিস? অনেক ভালো। জানিস, নিলয় আমার কাজিন হয়। কিভাবে? আমার আম্মু আর নিলয়ের আম্মু চাচাতো বোন ছিলেন। আমি আজ অনেক হ্যাপি, অনেক, তোকে বোঝাতে পারবো না। বাহ, বেশ তো। চল, আমাকে ট্রিট দিবি আজ। বিয়ে করেছিস, সেটারও ট্রিট দিবি। ওকে চল। আরে আমিও আছি, আমাকে রেখে তোরা কই যাস? শান্তা, তুই গ্রাম থেকে কবে আসলি? আজ আসলাম। ও, তাহলে চল। ভালোই হলো তুই চলে আসলি। শান্তা চল। তা ক্যান্টিনে যাবি তো? না, কোনো রেস্টুরেন্ট। ওরা তিনজন রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়। হঠাৎ আফরিন বলে, দোস্ত, কারা যেন আমাদের ফলো করছে। নেহা তাকিয়ে দেখে চারজন অপরিচিত তাকে ফলো করছে। নেহা কিছু ভাবলো না। জিহান আসলো। নেহা কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছে নেহা। তখনই জিহান নেহার হাত ধরে। জিহান, আমাদের সাথে আসলে আয়, সেটা বারণ করছি না, কিন্তু আমার হাত ছাড়। নেহা, আমাকে এভাবে কষ্ট দিতে তোর ভালো লাগছে? দেখ জিহান, আমার বিয়ে হয়ে গেছে, আর আমি তোকে কোনোদিন বলিনি আমি তোকে ভালোবাসি। আর আমাদের তো রিলেশনও ছিল না। নেহা, আমি তোকে ভালোবাসি রে খুব। হাত ছাড় জিহান, প্লিজ নেহা। জিহানকে আবারও চট দেয় নেহা। জিহান গালে হাত দিয়ে হনান করে চলে যায় সামনে থেকে। নেহা কিছু না বলে রেস্টুরেন্টের দিকে যায়। দূর থেকে চারজন ছেলে তখনও তাদেরকে ফলো করছে। যখন রেস্টুরেন্টে যেয়ে বসে, তখনও সেই চারজন লোক তাদের ফলো করতে করতে সেখানে আসে। নেহাদের থেকে একবারের জন্য হলেও তারা চোখ সরাচ্ছে না। কে তারা? কী বা চায় তারা? এদিকে নিলয় ভাবছে, কে ওই মেয়ে, কি চায় তার কাছে, কেনই বা সব কিছু রেকর্ড করেছে আগন্তুক মেয়েটি। রেস্টুরেন্ট থেকে বের হয় নেহারা। তারপর আবার ভার্সিটির দিকে আসে। তখনও খেয়াল করে নেহা তিনজন অপরিচিত ছেলে তাদেরকে ফলো করছে। তাড়াতাড়ি ভার্সিটির মধ্যে প্রবেশ করে। তখন সেই ছেলেগুলো বাইরে দাঁড়িয়ে থাকে। দোস্ত, চল, একটা ক্লাস আছে, করে আসি। চলো। তিনজনে ক্লাসে যায়। একটা ক্লাস করে বের হয় তারা। নেহা নিলয়কে ফোন দেয়। কিছু সময় পর নিলয় আসে ভার্সিটিতে। তখনই শান্তা বলে, দোস্ত, ক্রাশ খাইছি। ক্রাশ খাইছিস মানে? ও কিন্তু আমি আগে ক্রাশ খাইছি। আরে কে বলবি তো? তখনই নেহা সামনে তাকিয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে। ব্ল্যাক জিন্স, সাদা শার্ট, কোটটা হাতে, চোখে ব্ল্যাক সানগ্লাস, সব মিলে পুরো হিরোদের স্টাইলে দাঁড়িয়ে আছে। নেহা আশেপাশে তাকিয়ে দেখে সব মেয়েরা হা করে তাকিয়ে আছে নিলয়ের দিকে। এটা দেখে নেহার মেজাজটা গরম হয়ে গেল। রাগী মুখে বিড়বিড় করে বলল, কে বলেছে এইখানে এত ঢং করে আসতে?
কি রে নেহা, কোথায় হারিয়ে গেলি তুই হঠাৎ শান্তার কথায়? কিছু না, বল। দোস্ত, এটার দিকে তাকাস না, এটা আমার ক্রাশ, তোর দুলাভাই লাগে। ইস কি হ্যান্ডসাম। নেহা, নজর দিস না। শান্তা, থাপ্পড় দিব তোকে। আরে তোরা থাম, কি শুরু করলি বলতো? আর শান্তা, না জেনে শুনে কিসের এত ক্রাশ তোর? দোস্ত, এটাই শেষ ক্রাশ, আর কাউকে লাগবে না। নেহার রাগে চোখ মুখ সব লাল করে ফেলেছে, কিন্তু কেন সে রেগে যাচ্ছে? তবে কি নিলয়কে সে চায়? তবে কি নিলয়কে সে ভালোবাসতে শুরু করেছে? নেহা এসব ভাবছে না, কেবল ভাবছে এই শান্তাকে সে গুলি করে মারবে। এমন সময় নিলয় হাত নাড়িয়ে হাই বলে। তখনই শান্তা হাসি মুখে বলে, দোস্ত দেখ, আমাকে হাই বলছে। এটা তোকে না, নেহাকে বলছে। আফরিন, তুই সব সময় নেহার পক্ষে কথা বলিস কেন? এটা আমাকে বলেছে। হ্যাঁ, তোকেই বলছে। তো তুই ওনার বিয়ে করা বউ? মানে এমন রেগে যাচ্ছিস কেন? মনে হয় এটা তোর হাজবেন্ড। নিলয় অনেকক্ষণ হলো হাই দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু নেয়ার কোনো প্রকার সাড়াই পেল না। কিছুটা বিচলিত হলেও সে দেখছে নেয়া অনেকক্ষণ ধরে ওর ফ্রেন্ডদের সাথে কিছু নিয়ে তর্ক করছে। তাই নিলয় এবার ওদের সামনে যেতে থাকে। কি ব্যাপার নেহা, এমন হট মেজাজ হচ্ছে কেন তোর? আফরিন, ওকে কিছু বল তুই, না হলে কিন্তু আমি ভুলে যাব ও আমার ফ্রেন্ড। ওকে আমি দেখছি। শান্তা শোন। চুপ কর আফু, আমার ক্রাশ এইদিকে আসছে। সবাই নিলয়ের দিকে হা হয়ে তাকিয়ে আছে। নিলয় আশেপাশে তাকিয়ে দেখে অনেক মেয়ে আজ নিলয়ের দিকে বেশ কিছু সময় ধরে তাকাচ্ছে। তাই নিলয় আরেকটু স্টাইলে হাঁটতে হাঁটতে নেহার দিকে আসলো। নেহার সামনে দাঁড়িয়ে বলল, কি হলো নেহা, এতক্ষণ ধরে ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আর কি হয়েছে? মুখ ফুলিয়ে রাখছো কেন? কি হয়েছে আফরিন? নেহা এমন অবস্থা কেন? আসলে ভাইয়া তেমন কিছু না। ওকে চলো, নেহা তোমার জন্য 1 ঘন্টা ধরে বসে আছি। আপনাকে কে বলেছে বসে থাকতে? মানে কি, আমার বইয়ের জন্য এতটুকু করব না? তোমার জন্য সারা জীবন বসে থাকতে হলে থাকবো, প্রবলেম আছে? ঠিক বললাম তো আফরিন? জি ভাইয়া, একদম ঠিক। তারপর বলো, ওকে তো চিল্লাম না। নিলয়ের কথা শুনে শান্তা হা হয়ে তাকিয়েছিল। শান্তা কেবল ভাবছে এটা কি হলো। নিলয় শান্তার দিকে তাকিয়ে কথাটি বলল। নেয়ার সাথে সাথেই জবাব দিল, ও আমার ফ্রেন্ড শান্তা, আর শান্তা আমার হাজবেন্ড নিলয় হাজান, তোর দুলাভাই। হ্যালো শান্তা, কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও ভালো আছি। ওকে ভাই, আমাদের যেতে হবে। নেহা চলো। আপনি যান, গাড়ি ঘুরান, আমি আসছি। ওকে। নিলয় চলে গেল। যাওয়ার সময় আবারও মেয়েদের জন্য স্টাইল মেরে হাঁটতে লাগলো। নেয়া এটা দেখে মনে মনে বলল, আপনার স্টাইল বের করছি, দাঁড়ান। নিলয় ভার্সিটির গেটের কাছে গাড়ি নিয়ে দাঁড়ায়। নেয়া তখন শান্তার দিকে তাকিয়ে বলল, কিরে শাকচুন্নি, বলছিলাম না ওর দিকে তাকাস না? কি জানি বলছিলি? ও হ্যাঁ, এটা আমার হাজবেন্ড নাকি? এটা আমার হাজবেন্ড, এটার দিকে তাকাবি না একদমই। আসি। আর শোন, তুই তো ভালো করেই জানিস আমি নিজের জিনিস কারোর সাথে শেয়ার করি না। এটা তো আমার হাজবেন্ডই, সুতরাং শেয়ার করার কোনো মানেই হয় না। নেয়া কথাগুলো বলে হাঁটা শুরু করলো। শান্তা হা হয়ে তাকিয়ে আছে। আসলে ও বুঝতে পারেনি নেয়া রেগে যাবে, আর এটা যে নেয়ার হাজবেন্ড। জানলে এইভাবে কখনো বলতো না। আফরিন, বল। নেহার বিয়ে হয়েছে কবে? কিছুদিন আগে তুই তোর গ্রামের বাড়িতে ছিলি। আমাকে দাওয়াত দিল না? আরে আমাকেও তো দেয়নি। মানে? ওরা পালিয়ে বিয়ে করেছে। কি? নেহা প্রেম করতো আর আমি জানতাম না? আরে ব্যাপারটা এটা না, কাহিনী অন্য, পরে বলবো, এখন চল। না, তুই এখন বল। ওকে, আগে বল, আজ তুই কিসে ট্রিট নিলি নেহার থেকে? জানি না তো, ট্রিট দিয়েছে তাই নিচ্ছি। আল্লাহ, দড়ি ফেলাও। তাহলে শুন, নিলয় ভাইয়া নেহাকে তুলে নিয়ে বিয়ে করেছে। কি বলিস? আমি এত বড় ছেকাটা খাইলাম, ক্রাশ আমার বিয়ে করে ফেললো। চল যাওয়া যাক। চল।
নেহা ভার্সিটির সামনে এসে নিলয়ের গাড়িতে ওঠে। হুট করে সামনে চোখ যায় তার, দেখে সেই 4 জন ছেলে নেহার দিকে এক আলাদা দৃষ্টিতে তাকাচ্ছে। নেহা তাকাতেই ছেলেগুলো একবার নিলয়ের দিকে তাকালো, তারপরই সাথে সাথেই এক গলির মধ্যে চলে গেল। নেহা কেবল হাবার মতো চেয়ে চেয়ে বিষয়টা খেয়াল করেছে, কিন্তু এসবের কি মানে নেহা একদমই বুঝতে পারল না। একবার ভাবলো নিলয়কে সে সবটা বলবে ছেলেগুলোর ব্যাপারে, কিন্তু তখনই একটা জমা রাগ এসে নেহার মনকে নাড়িয়ে দিয়ে চুপ করিয়ে দিয়ে চলে গেল। নিলয় নেহার দিকে তাকায়। নেহার চোখে মুখে তখনও রাগের স্পষ্টতা সে খেয়াল করেছে, কিন্তু কেন সে রেগে আছে ভাবতে ভাবতে নিলয় গাড়ি চালাতে থাকে। তখনই নিলয়ের ফোন বেজে ওঠে, আননোন নাম্বার। হ্যালো। সময় থাকতে নিজেকে ছাত্রতার গভীরতা থেকে বের করে দাও, পরে না হলে পস্তাবে। লাইনটা কেটে গেল। কেমন একটা বিদঘুটে টাইপ কণ্ঠ কলারের। ঠিক ছেলে না মেয়ে নিলয় বুঝতে পারল না। হঠাৎ করেই কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলো নিলয়। তবে সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না, কারণ নেহা রেগে আছে। তাই নিলয় নেহাকে নিয়ে সোজা নদীর পাড়ে চলে আসে। নেহা মনে মনে বলে, নদীর পাড়ে কেন আসলো? নামো। এবার বলো কি হয়েছে? কি হবে শুনি? এত ঢং করে ভার্সিটিতে যাওয়ার কি আছে? মানে? বোঝে না কি বলি? মেয়েরা কিভাবে তাকিয়েছিল দেখছিলেন? আবার স্টাইল দেওয়া হচ্ছিল, আর লুচু মেয়েগুলো মনে হয় চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। কখনো ছেলে দেখেনি নাকি তারা? হাসবেন না, আপনার এমন হিহি হাসি আমার সহ্য হয় না। ওকে, হাসবো না। তবে তার আগে বলো তুমি কেন জেলাস ফিল করছো? দেখেন, আমি এত কথা বুঝি না। আমার জিনিস আমি অন্য কাউকে কোনোদিন দেইনি আর দেব না। সোনা কারো সাথে ভাগ করতে পারবো না। আমার যেটা সেটা শুধুই আমারই থাকবে, কেউ তার দিকে তাকাতে পারবে না, ব্যাস। নেহা প্রচণ্ড রেগে কথাটি বলল। নিলয় নেহার দিকে তাকিয়ে মুচকি হাসছে। নেহা আরও রেগে নিলয়ের দিকে একবার তাকাচ্ছে, আরেকবার নদীর পানির দিকে তাকাচ্ছে। নিলয় শান্ত গলাতে বলল, ওকে, তুমি শান্ত হও। কি হয়েছে আমাকে বলো। আবার জিজ্ঞেস করে কি হয়েছে? তুমি এত ঢং করে ভার্সিটিতে জেদ দাঁড়িয়েছিলে কেন সেটা বলো। ওই শান্তা পেতনিটা বলে তুমি নাকি আমাদের দুলা ভাই হবে। কেন গো, তোমার এত ঢং কোথা থেকে আসে? নিলয় নেহার থেকে তুমি শুনে একদম চুপ হয়ে গেল। নিলয় কি বলবে খুঁজে পাচ্ছে না। এই প্রথম নেহা ওকে তুমি করে বলল। আচ্ছা, নেহা কি জানে সে আমাকে তুমি করে বলেছে? নিলয় কথাটা মনে মনে বলল। নেহার দিকে তাকিয়ে নিলয় বলে, নেহা রিল্যাক্স, আমি শুধু তোমার। বললাম তো অন্য কারো না। আমি তো তোমার হাজবেন্ড, তাই না? যে যা খুশি বলুক তাতে কান দিও না। আমার কথা শুনো, মেয়েরা তাকিয়ে থাকলে আমি কি করব? আমি তো আর তাদের দিকে তাকিয়ে থাকি না। নেহা কিছু না বলে ভ্যা করে কেঁদে দিল। আসলে রাগ কন্ট্রোল করতে পারেনি বলেই নেহা কান্না করে দিল। নিলয় কি করবে ভেবেই পাচ্ছে না। একবার মাসুম, সিয়াম আর রাফাতকে কল দিয়ে আসতে বলল। তারপর আবার কল দিয়ে তাদের মানা করে দিল। নিলয় কিছু সময় চুপ থেকে বলল, নেহা প্লিজ চুপ করো। চুপ। নিলয় ধমক দিয়ে ওঠে। নেহা চুপ হয়ে নিলয়ের দিকে তাকায়। নিলয় তাকাতেই নেহা আবারও জোরে কান্না করে ওঠে। নেহার দিকে তাকিয়ে নিলয় জোরেই বলে ফেলল, আল্লাহ আমাকে রক্ষা করো, কার পাল্লায় পড়লাম আমি। নিলয় কথাটা বলে আশেপাশে তাকায়, আবারও নেহার দিকে তাকায়। নেহা নিলয়ের দিকে তাকিয়ে কান্না করছে জোরে জোরে। নিলয় আর কোনো উপায় না পেয়ে নেহাকে জড়িয়ে ধরে। নেহা নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে আছে। অবাক করা বিষয়, নেহা তখনই কান্না থেমে যায়। নিলয় নিজেকে ছাড়াতে যাবে, কিন্তু নেহা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। নিলয় আস্তে করে বলল, এইভাবে জড়িয়ে রাখলে কেউ আর কেড়ে নিতে পারবে না। নেহা তখনই ছেড়ে দেয়। কেমন যেন লজ্জা পাচ্ছে ও। নিলয়ের সামনে এমন লজ্জা এর আগে সে পায়নি। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। নিলয় বলল, এবার চলুন বাসার দিকে যাওয়া যাক। নেহা কিছু বলে না, চুপচাপ গাড়িতে উঠে নিলয়ের সাথে বাড়িতে চলে আসে। সবার সাথে গল্প করে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় নেহা। আজ নিলয়ের কথা তার ভাবনা থেকে একেবারের জন্য হলেও সরেনি।
আস্তে আস্তে নিলয়ের প্রতি সে অনেক বেশি দুর্বল হয়ে পড়ছে। আচ্ছা, আমাকে কি নিলয় ভালোবাসে? তাহলে মিমির মতো হবে না তো? আচ্ছা, এই মিমিটা কে? সে কেন এসেছিল নিলয়ের কাছে? আর কেনই বা নিলয়কে মেরে ফেলেছে? আচ্ছা, নিলয় আমাকে মারবে না তো? না না, সে মারবে না। তার মতো একটা কুল বয় ছেলে কখনোই কাউকে মারতে পারে না। আচ্ছা, ও কোথায়? এখনো রুমে আসছে না কেন? নেহা বিছানায় শুয়ে নিলয়ের কথা ভাবছে। রাতে খাবার খেয়ে নেহা সোজা রুমে চলে আসে ঘুমাতে। নিলয়ের জন্য কোনোদিন সে অপেক্ষা করেনি, আজ সে অপেক্ষা করছে কেন সেটাও সে জানে না, কিন্তু নিলয় আসার কোনো নামই নেই। কালো রঙের গাড়িটা বাড়ি থেকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। গায়ে কালো পোশাক, মুখে মাস্ক। গাড়ির চালকের বিপরীত সিটে একটি পিস্তল রাখা। পিছনে 3 জন বসে আছে, রাফাত, মাসুম আর সিয়াম। সবার মুখে বেশ বড় রকমের চিন্তার ছাপ। বেশ খানিকটা দূর গাড়ি চালিয়ে নিলয় থামে একটা ফোন বুথের সামনে। ফোন বুথের সামনে রুদ্র দাঁড়িয়ে আছে। নিলয় গাড়ি থেকে নামে, ধীর পায়ে এগিয়ে যায় ও। ভাইয়া চিনতে পারছো ওকে? কেন পারবো না? নিলয় কখনো শত্রুদের ভুলে না। তা ওকে এই জায়গাতে কেন আনছিস? আর বলো না ভাইয়া, আমি সিয়াম, মাসুম আর রাফাত এসেছিলাম। তোমাকে যে নাম্বার থেকে কল করা হয়েছে সেই নাম্বার ট্র্যাক করে জানতে পারি এটা এখানেই আছে। এসে দেখি এটা একটি ফোন বুকের নাম্বার। 4 জন আশেপাশে খুঁজতে খুঁজতে এটাকে পায়। নিলয় হাসে, উচ্চ স্বরে হাসে। হাঁটু মুড়ে বসে থাকা নয়ন নিলয়ের হাসির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। নয়ন জানে নিলয়ের হাসির মানে কি। নয়ন জানে নিলয় যখন কোনো কারণ ছাড়া হাসে তখন যে কোনো ভয়ঙ্কর কিছু হবে। আর সেই ভয়ঙ্কর ব্যাপারটা হলো নয়নের নিঃশেষ। নিলয় বলে, কেন করেছিলি এমন আমার সাথে? মিমির সাথে মিলে কেন এমনটা করেছিলি? তোকে তো সবার থেকে অনেক বেশি ভালোবাসতাম রে। মিমিকেও খুব ভালোবাসতাম, কিন্তু জানিস আমি ফিরে এসে মিমিকে খুঁজে বের করে মেরেছিলাম। অর্ক কোথায়? শালা লুজার একটা, পিছন থেকে এসে মেরেছিল। নিলয় কোমর থেকে পিস্তল বের করে নয়নের দিকে তাক করে। নয়ন ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। নিলয় কোমর থেকে পিস্তল বের করে নয়নের কপাল সোজা তাক করলো। তারপর আবার নামিয়ে আরেকটি সিগারেট জ্বালিয়ে টানতে থাকে নিলয়। নয়ন, অর্ক আর মিমি এরা ছিল নিলয়ের সব কিছু। নিলয়কে নিয়ে এরা 3 জন খেলেছিল, তাই আগে মিমিকে মারে। এখন নয়নকে তারা খুঁজে পেয়েছে। নিলয় সিগারেট নিভিয়ে প্রশ্ন করে, অর্ক কোথায়? জানি না ভাইয়া। দেখ নয়ন, তুই ভালো করেই জানিস আমি মিথ্যা বললে কি করতে পারি। ভাইয়া আমি সত্যিই জানি না। তোমার সাথে ওই ঘটনার পর থেকে আমরা 3 জন যোগাযোগ অফ করে নিজেদের মতো করেছিলাম। বিশ্বাস করো, মিমি যে মারা যাবে মানে তুমি যে ওকে মেরে ফেলবা, আমি কখনোই তা বিশ্বাস করতে পারিনি। পত্রিকা পড়ে জেনেছিলাম। নিলয় জোরে একটি চর দেয় নয়নের গালে। নয়ন কাঁদতে থাকে। নিলয় আবার একটি সিগারেট জ্বালায়। ধোঁয়া উপরে সাথে সাথে বলে, আমাকে পিছন থেকে এসে না মারলেও পারতি। সামান থেকে কেন মারিস নাই? মরার আগে জানতে পারতাম তোরাও সাহসী। কিন্তু কি জানিস, আমি মরিনি, উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে। কিন্তু তুই? ভাই ভাই আমার ভুল। নিলয় আর কিছু বলার সুযোগ দেয় না। ঠাস ঠাস করে 3টে গুলি চলল। চারপাশের গাছের পাখিগুলো যেন উড়ে চলে গেল। নিলয় উচ্চস্বরে হাসল। নিলয়ের মনের আক্ষেপনা থেকে একটি কাঁটা উঠে গেল। লাশটা ফেলে দে। ওরা সবাই লাশটাকে নিয়ে চলে গেল। নিলয় ঘুরে গাড়িতে উঠতে যাবে তখনই চোখ পড়ে কে একজন জোরে দূরে হেঁটে যাচ্ছে। গায়ে কালো পোশাক, সাদা একটি ওড়না মাথায়। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটি মেয়ে। আর নিলয় জানে মেয়েটি সেই মেয়ে নিলয়কে যে ফলো করে। নিলয় জোরে চিৎকার করে বলে, এই যে দাঁড়াও ওখানে। কে তুমি? দাঁড়াও বলছি। মেয়েটি দৌড়াতে থাকে। একসময় আড়ালে চলে যায় মেয়েটি। নিলয় দৌড়ে সেখানে আসে, কিন্তু কাউকে সে খুঁজে পেল না। নিলয় চারপাশে ভালো করে খুঁজে নিল, কিন্তু কেউ নেই সেখানে। হুট করে এই আগন্তুক মেয়েটি যেন উবে গেল। আচ্ছা, মেয়েটা কে? কি চাই ও? কেন সে প্রতিটা খুনের আগে আমাকে ফলো করছে, সবকিছু দেখছে? আচ্ছা, এটার জন্য কোনো সমস্যা হবে না তো? কি হয়েছে ভাইয়া? সেই মেয়ে। মনে হচ্ছে মেয়েটার জন্য সমস্যা হবে ভাইয়া। হতে পারে, তবে সমস্যা এখন হবে না,
অনেক পরে হবে। কেন ভাইয়া, সমস্যা এখনো তো হতে পারে। না, হবে না। যদি হতো তাহলে মেয়েটা এতদিন কোনো না কোনো সমস্যা করে দিত। এখন অভাব আছে, তার মানে মেয়েটা আমাদের পিছনে শেষ অবধি পড়ে থাকবে। কেবল জানতে হবে সে কি চায়। ঠিক বলেছ। রাত 2টো বাজে। নিলয় দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। বিছানায় চোখ পড়তেই দেখে নেহা বিছানার উপর পায়ের উপর মাথা দিয়ে দরজার দিকে চেয়ে আছে। নিলয় ধীর পায়ে হেঁটে যায়। নেহা নিলয়কে দেখেই সোজা হয়ে বসে। নিলয় বলে, কি হয়েছে নিহা, এখনো ঘুমাওনি? না। কেন, শরীর খারাপ করছে? না। তাহলে? নেহা চুপ হয়ে যায়। নেহা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ নিলয়কে নিয়ে দেখা একটা বাজে স্বপ্নে নেহার ঘুম ভেঙে যায়। নেহা স্বপ্নে দেখে নিলয়কে অনেকেই ঘিরে রেখেছে, চারপাশে অস্ত্র নিয়ে অনেক ছেলে দাঁড়িয়ে। সাথে খেয়াল করে চারপাশের উঁচু বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছে স্নাইপারের বন্দুক। হঠাৎ একটি গুলি চলল, আর সেই গুলিটা এসে লাগে নিলয়ের ঠিক বুকের বাঁ পাশে। নিলয় ছিটকে পড়ে পিছনে। নিলয় চোখ বন্ধ করার আগে জোরে নেহা বলে ডাক দেয়। তখনই নেহার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টো বাজতে এখনো 10 মিনিট বাকি। তারপর নেহা চোখ খুলে তাকিয়ে দেখে নিলয় বিছানায় নেই। বুকটা আরও কেমন যেন স্যাঁত করে ওঠে। তার কিছু সময় পর নিলয় ঘরে প্রবেশ করে। এই নিহা, কথা বলো না কেন? আচ্ছা, আপনাকে যদি একটা রিকোয়েস্ট করি, রাখবে? কি রিকোয়েস্ট? নেহা বসা থেকে উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে ব্যালকনির কাছে গেল। নিলয় ওর পিছন পিছন গেল। নেহার উপর নিলয় হাত রাখলো। নিলয় বলল, কি রিকোয়েস্ট বলো আমাকে। আপনি এসব ছেড়ে দিবেন? কোন সব? মাস্তানি। প্লিজ, এসব মাস্তানি ছেড়ে দিন। এইসব কিছু একদমই খারাপ। আপনি এইসব থেকে নিজেকে বের করে নিন। নিলয় কিছু বলে না। নেহার হাতের উপর থেকে নিলয় হাত ছড়িয়ে নিল। নেহা নিলয়ের দিকে তাকালো। নিলয় বাইরে তাকিয়ে আছে। জোরে একটি দীর্ঘশ্বাস ফেলে নিলয় বলল, এই লাইনে একবার যে প্রবেশ করে সে বের হতে পারে না। কেন পারে না? পারে, মৃত্যু দিয়ে। আপনার কিছু হবে না, আমি আছি তো আপনার সাথে। নিলয় হাসলো। নেহা নিলয়ের হাসির দিকে তাকিয়ে আছে। কেন নিলয় হাসলো নেহা তা জানে না। কেবল চুপ করে নিলয়ের হাসির কারণ খোঁজার চেষ্টা করলো নেহা। নিলয়ের বিদঘুটে হাসির কারণ নেহা একদমই বুঝতে পারল না। নেহা বলে, হাসছেন কেন? আমি কি হাসির কিছু বললাম? বলেছ। মানে? তোমার মতো সেম কথা মিমি আমাকে বলেছিল এখন থেকে 3 বছর আগে, কিন্তু সে আজ নেই। থাকতো, যদি আপনি তাকে মেরে না ফেলতেন। আসলেই আপনি একজন মাস্তান, আপনি একটা খুনি। আবার হাসছেন? নিলয় আবারও চুপ হয়ে যায়। নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয়ের চোখের পানির স্পষ্টতা নেহা বেশ ভালোভাবেই লক্ষ্য করেছে। তবে কি নিলয়কে আমি কষ্ট দিয়ে ফেললাম? আচ্ছা, সরি বলবো। নেহা মনে মনে কথাগুলো বলে ফেললো। নেহা নিলয়কে সরি বলতে যাবে, তখনই নিলয় বলে ওঠে, আমি খুনি, আমি মাস্তান। জানো কেন মাস্তান? তাহলে শোনো। নিলয় আবারও থেমে যায়। দরজার কাছে কয়েকজন লোকের পায়ের শব্দ শুনতে পায় ওরা। নিলয় ঘুরে তাকিয়ে দেখে রাফাত, মাসুম, সিয়াম আর রুদ্র দাঁড়িয়ে। ওরা এই সময় এখানে কেন? নিলয় তা জানতে চাওয়ার আগে রুদ্র বলে, ভাইয়া, আজ যে পিছু নিয়েছিল আমাদের, তার খোঁজে আমরা গিয়েছিলাম সেখানেই। আসলে তুমি চলে আসার পরই আমরা 4 জন যাই, আর ওইখানে একটি জিনিস পাই। তাই ভাবলাম সরাসরি তোমার সাথে দেখা করে আসি আর এটা দিয়ে আসি। রুদ্র পকেট থেকে একটা নুপুর বের করে। নিলয় এগিয়ে যেয়ে এটা হাতে নেয়। নতুন একটি নুপুর। নিলয় এবার পুরোপুরি শিওর হয় এটা একটি মেয়ে, কিন্তু সে কে, কি চায়? নিলয় মনে মনে বলে। সেই সময় মাসুম বলে, ভাইয়া, ভাবিকে কি যেন বলছিলে? কেন তুমি মাস্তান বলো না, আমরাও শুনি। নিলয় দেয়াল ঘড়ির দিকে তাকায়। সময়টা থেমে নেই। 2:30 বেজে গেছে। নিলয় বলে, তোরা এখন যা, অনেক বাজে। ভাইয়া বলো না প্লিজ, আমরাও শুনি। অন্যদিন প্লিজ ভাইয়া। ওকে, শুনো। নিলয় সবার দিকে একবার তাকায়।
তারপর বলতে শুরু করে। ছোট্ট একটা ছেলে ছিলাম, বাবা ছিল রিক্সা চালক। ছোটবেলাতে জানতে পারি আমার নানা নানু আর দাদা দাদিরা আম্মু আর আব্বুকে মেনে নেয়নি, কারণ ওনারা প্রেম করেছিল, একে অপরকে ভালোবাসতো। বাবা ছিল আমার মায়ের পরিবার থেকে খুব গরিব, তাই নানা আর নানিরা মেনে নেয়নি, আর দাদা দাদির মেনে নেয়নি। কে বা কারা আমার মাকে নিয়ে বাবাদের পরিবারে উল্টাপাল্টা বুঝায়, তাই বাবা আর মা পালিয়ে চলে আসে বড় চাচার কাছে। বড় চাচা সবার থেকে আলাদা থাকতো, সেখানে থাকতাম আমরা। একদিন অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি আর মা বড় চাচার সংসারে থাকতে শুরু করি। একদিন রাতে একটু চেঁচামেচিতে আমার ঘুম ভাঙে। শুনতে পাই, ওই মাগি, তুই দিবি না কি বল? থাকস তো আমার সংসারে, আমি টাকা না দিলে খাইতে পারবি না, আমি কিছু না দিলে পরনে কিছু পাবি না। স্বামী নাই তোর, আমারও বউ মরে গেছে। প্রতিদিন রাত্রে আমার সাথে শুইলে তোর কি ক্ষতি হবে শালি? না ভাইজান, আমি মইরা গেলেও এটা হইব না। নিলয় বড় হচ্ছে, পড়াশোনা করে, এটা অন্যায়। রাগবিটি তোর অন্যায়, নিজের ইচ্ছায় দিলে ভালো, না হইলে তোর লগে এখন জোর করতে হইব। শালির রাগ দেখো। আমি দৌড়ে আসি ঘরের মধ্যে, চাচাকে আটকাতে চেষ্টা করি, কিন্তু আমাকে তিনি খুব মারে আর বলে, শোন শালি, তুই যদি প্রতি রাতে আমার লগে শুইবি, না হইলে তোর এই ছেলেকে মাইরা ফেলামো। আমি মায়ের দিকে তাকাই, মা আমার দিকে চোখ ভরা পানি নিয়ে চেয়ে থাকে। তারপর চাচা আমার লাথি দেয় এই পেটে। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই বাইরে। যখন জ্ঞান ফিরে তখন বাইরে উঠানে নিজেকে পড়ে থাকতে দেখি। ভোরের আলো চারিদিকে তখন ছড়িয়ে পড়ছে। চাচা মায়ের ঘর থেকে বের হয়। চাচা আমাকে উঠতে দেখে বলে, ওই শুন বেশ্যার ছেলে, এইটা যদি কাউকে কইছিস তাহলে তোর মাকে মাইরা ফেলবো। যা কুত্তার বাচ্চা। আমি দৌড়ে মায়ের ঘরে যাই। মাকে বিছানায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখি। মায়ের চোখের পানি টলমল করে, তবুও মা আমাকে বুঝতে দেয় না মায়ের কষ্ট। আমাকে স্কুল পাঠায়, আমি পড়াশোনা করি। এইভাবে কাটে সময়। আমি 5 থেকে 6-এ উঠি। রাতে পড়ছি স্কুলের পড়া। বাংলা আমার মাতৃভাষা, বাংলাদেশ আমার প্রাণের দেশ, দেশকে ভালোবাসতে হবে। চাচা আসে, বইগুলো আমার হাত থেকে কেড়ে নেয়, ছুঁড়ে ফেলে বাইরে। আমার গালে কষে চড় দেয়। আমি পড়ি মায়ের কোলে। চাচা বলে, শুন বেটি, পুলারে আর পড়ান লাগবো না। আমার ছেলে রাখিব শহরে কাজ করে টাকা পাঠাইবো, আর তোরা বসে বসে খাবি, তা তো হবো না। তোর ছেলের একটা কাম খুঁজে নিতে, খাওয়াইতে আর পারবো না। ভাইজান, ওর মাথার ব্রেন অনেক ভালো, ও পড়তে চায়, ও পড়ুক না ভাইজান। চুপ মাগি, আমার উপরে কথা বলিস? তোরে যা কইছি এটাই কর, নাইলে 2টা খুন করে ফেলামো। মায়ের দিকে তাকিয়ে থাকি আমি। মা আমাকে বোঝায় শহরে আসার জন্য। এই শহরে, যে শহরটা আমি চিনতাম না কখনো, অচেনা শহরে আসি আমি খুব কষ্ট করে। এসে দেখি রাকিব ভাইয়ের শহরে একজন বড় চাঁদাবাজ ছোটখাটো দোকানে চাঁদাবাজি করে, তার দিন চলে। আমাকে দিয়ে চাঁদাবাজি করাতে শুরু করে। একদিন টাকা কম আনতে পারি, আর সেদিন রাকিব ভাই আমাকে প্রচন্ড মারে, বুকে লাথি দিয়ে গালি দেয় আমার মাকে নিয়ে। আমি কাঁদতে থাকি। সেই দিন একটা মজার ঘটনা ঘটে। আমার বয়সে একটা ছেলে সিপাত এসে রাফিককে গুলি করে মেরে দেয় আমার চোখের সামনেই। সেদিন খুব খুশি হয়েছিলাম আমি। সিপাতকে নিয়ে গ্রামে আসি মাকে দেখতে, আর এসে শুনি আমার মা হাসপাতালে। দৌড়ে যাই সেখানে। মায়ের ক্যান্সার হয়, টাকার অভাবে মা মারা যায়। আমার সামনে আমার মুখের দিকে তাকিয়ে মা চোখ বন্ধ করে মারা যায়। সরিয় সরেয়া ক খ এ বি আলিফ বা অক্ষর চিনিয়ে দেওয়ার মায়ের কোমল হাত তখন ধরে থাকি আমি। চাচার মুখটা আমার চোখের সামনে ভাসে। রোজ রাতে তাকে ব্যবহার করে ফেলে রেখে যেত কুত্তার বাচ্চা চাচা। সিপাতের কাছ থেকে পিস্তল হাতে নিয়ে চাচার বাড়ি যাই। উনি মদের নেশাতে মত্ত। আমাকে দেখে বলে, আরে নিলয়, তুই কখন এলি বাবা? আমার মা কেন মরে গেল? ও, তোর মা দেখ কোন পুরুষের লগে খারাপ কাজ করতে যে মরে গেছে। তোর মা তো ভালো না রে বাবা, আয় আমার কাছে আয়। কুত্তার বাচ্চা, তোকে আমি বলেই পিস্তলের লাস্ট 3টি গুলি চাচার বুকে ঢুকিয়ে দিই। চাচা সেখানেই মারা যায়। তারপর চলে আসি আবার শহরে। সিপাত আর আমি বড় হতে থাকি। মাস্তানি করে পেট চালাতাম।
আস্তে আস্তে আশরাফ সাহেবের সাথে পরিচয় হয়। উনি তখন ছোট মাপের নেতা, ছোটখাটো চোরাচালান করত তিনি তখন। আমার দ্বারা আস্তে আস্তে বড় করে রাজনীতি করে। ওনার মাধ্যমে আমি আর সিফাত আবার পড়াশোনা করি আর মাস্তানি করি। কিন্তু আশরাফ ছাড়াও আমার আর সিফাতের একসাথে একটা গ্যাং তৈরি হয়, যা আশরাফ কখনো যায় না। সেই গ্যাংয়ের কাজ হলো প্রমাণ না রেখে খুন করা। নিলয় চুপ হয়ে যায়, সবার দিকে তাকায় একবার। সবাই নিলয়ের দিকে তাকিয়ে থাকে। মাসুম, সিয়াম আর রাফাত আর রুদ্রের মনে প্রশ্ন জাগে, সিফাত তাহলে কোথায়? আর নেয়ার মনে প্রশ্ন জাগে, মিমি আবার কোথায়? নিলয় ধপ করে বসে পড়ে বিছানায়। ঢাকা ভার্সিটিতে তখন ড্রাগস ব্যবসা চলতো খুব। আশরাফ সাহেব তখন এই ড্রাগস বন্ধ করার জন্য কাজ করত, তবে তিনি তা বন্ধ করাতে পারেনি। তাই আমাকে পাঠায় সেখানে ড্রাগস বন্ধের সবকিছু করতে। আর তখনই মিমের সাথে আমার পরিচয় হয়। মিমকে আমি ভালোবেসে ফেলি। অবশ্য তাকে আমি জড়াতে চাইনি আমার জীবনে, কিন্তু সে নিজেই আমাকে ভালোবাসে। একসময় আমরা বিয়ে করি। আশরাফ সাহেব এই বিয়েতে মত না দিলেও পরে মেনে নিয়েছিল। এইভাবে কিছুদিন চলে যায়। একদিন আমি সিফাত, অর্ক আর নয়ন একটা মিশন শেষ করে ঘরে ফিরতে শুনতে পাই, আর কিছুদিন সময় দিন স্যার, আরো প্রমাণ নিয়ে সব কটা গ্যাংকে ধরব। না স্যার, আমার কোনো সমস্যা হচ্ছে না। নিলয় তো একটা পাগল, আমাকে ভালোবেসে সে একদম অন্ধ। সিফাত একটু চালাক, তবে আগে ওকে ফায়ার করে মেরে দেব। পিছনে ঘুরে মিম কার সাথে ফোনে কথা বলছিল। আমি আর সিফাত দরজার কাছে দাঁড়িয়ে তা শুনতে পাই। মাথাটা রাগে কেমন যেন ঝিম দিয়ে উঠে। মিমি ঘুরে তাকিয়ে দেখে আমরা দাঁড়িয়ে আছি। কেমন যেন একটা অচেনা রক্ত গরম অনুভূতি সারা শরীরে। আরে তোমরা কখন এলে? এইমাত্র ভাবি। ও, তা কোথায় গিয়েছিলে? আমাদের থেকে তুমি বেশি জানো আমরা কোথায় গিয়েছিলাম। কি বলছো এগুলো? আমি জানবো মানে? আমি যে মিমকে কষে একটা চড় দিলাম, সাথে সাথেই আমারও লোক আমার দিকে পিস্তল তাক করে ধরে। সিফাত আর আমি চমকে যাই। পিছনে তাকিয়ে দেখি অর্ক আর নয়ন আমাদের দিকে পিস্তল ধরে দাঁড়িয়ে আছে। অর্ক, কি করছিস ভাই? পিস্তল নামা। সোজা চুপচাপ দাঁড়িয়ে থাক, না হলে একটা গুলিও বাইরে যাবে না। অর্ক, ভালো হচ্ছে না কিন্তু তোকে আমি। সিফাত ঘুরে অর্ক লাথি দেয়, আর সাথে সাথেই মিমিসহ আর কয়েকজন ছেলে উপর থেকে গুলি করে সিফাতকে স্নাইপার দিয়ে। যা আমি ব্যবহার করি। ওরা সবাই আমার লোক ছিল, কিন্তু গোপনে কাজ করত মিমির হয়ে। আমি বসে পড়ি। মিমি আমার সামনে বসে একটা চেয়ারে, পায়ের উপর পা তুলে মিমি একটা সিগারেট চালায়। ধোঁয়াগুলো আমার মুখের উপর ছেড়ে দিয়ে বলে, মিস্টার নিলয় সাহেব, তোমাকে ধরার জন্য অনেক প্ল্যান করতে হয়েছে। মনে পড়ে আমাকে ভালোবাসার পর আমাকে কয়েকজন লোক তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। সেদিন অর্ক আর নয়ন আমাকে সেভ করে। তুমি আসবে ঠিক সেই সময়ে ওরা আমাকে ওদের থেকে বাঁচাবে। আসলে এটাই ছিল প্ল্যান, তোমার দলে ওদের দুজনকে ঢোকানোর। আর যারা আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল তারাও আমারই লোক। সেদিন কাঁদতে কাঁদতে তোমাকে জড়িয়ে ধরে বলেছিলাম, এসব মাস্তানি ছেড়ে দাও, কি হবে এরকম জীবন? চলো না দুজনে সুখে বাঁচার চেষ্টা করি। সেদিন তুমি ছাড়ার কথা বলেছিলে, আর এই সুযোগটাই আমার দরকার ছিল। আসলে আমরা হচ্ছি পুলিশ অফিসার। এখানে যারা যারা কাজ করে তোমার হয়ে সবগুলোই পুলিশ অফিসার। বোকা নিলয়। আমি কথাগুলো শুনে কেঁদে ফেললাম রাগে। মিমিকে যখন আবার মারতে যাব উঠে, তখন অর্ক আমাকে মাথায় আঘাত করে। আমি ঘুরে অর্কর দিকে যেতে থাকি। তখন নয়ন আমাকে গুলি করে। গুলিটা এসে লাগে পেটে। মিমি হাসতে থাকে। সে বলে, তোর মতো আবর্জনা বাঁচলে সমাজের ক্ষতি, সরকারের ক্ষতি। জেলখানাতে গেলে তোকে সরকার খেতে দেবে, কত খরচ। এর থেকে তোর বাঁচার কোনো দরকার নেই। স্যার বলছিল তোকে ধরে নিয়ে যেতে।
কিন্তু তোকে তো ভালোবাসি, তাই ভালোবাসা প্রকাশ করলাম একটু। অর্ক, অর্ক আমাকে গুলি করে। আমি হেসে উঠি। ওরা সবাই আমার হাসির দিকে তাকিয়ে থাকে। আমি শোয়া থেকে উঠে দাঁড়াই। পায়ের উপর জুতো থেকে পিস্তল বের করে মিমিকে গুলি করি। মিমির গুলি লাগে সোজা হাতে। তারপর মিমি আর অর্ক, নয়ন আমাকে গুলি করে। আমি পড়ে যাই। আর কিছুই মনে ছিল না আমার। যখন জ্ঞান ফিরে তখন দেখি যখন চোখ মেলে তাকালো নিলয়, তখন সকাল হয়ে গেছে। বেশ খানিকটা সময় হলো। ভাঙা জানলা বেয়ে বাইরের হলদে রোদ ভেজা স্যাঁতসেঁতে ঘরে এসে পড়েছে। মাথাটা তখনও ঝিম ধরে আছে ওর। মাথার পিছনে বেশ ব্যথা অনুভব করলো নিলয়। হাতে পায়ে অনেক জায়গাতে ব্যান্ডেজ দেখে সে। ব্যথায় কেমন যেন সব কোকিয়ে উঠতে লাগলো। সে ঠিক কোথায় আছে তা জানার চেষ্টা করলো। আধো আলো অন্ধকারময় ঘরের চারিদিকে একবার তাকালো সে। তেলাপোকাতে চারিদিক যেন যুদ্ধ বাঁধিয়েছে। ছোট্ট একটি চেয়ার ঘরের এক কোণাতে পড়ে আছে, যার একটি পায়া অকেজো। কিন্তু আমি কোথায়? কিভাবে এলাম এখানে? কেন এলাম? কথাগুলো বিড়বিড় করে বলল কয়েকবার। ঠক ঠক ঠক। কে যেন খুব বিচ্ছিরভাবে দরজায় কড়া নাড়ছে। ধরপড় করে বিছানা থেকে উঠে বসলো নিলয়। কয়েকদিন ধরেই সে আধা মরা অবস্থায় পড়েছিল। হঠাৎ ঘুম ভাঙার কারণে নিলয় মনে করতে পারল না সে এই রকম ময়লা আলো বাতাসে অপ্রতুলতা যুক্ত দুর্গন্ধময় পরিবেশের একটা চার দেওয়ালের কুটিরিতে কি করছে। তার মাথার নিচে তেল চিটচিটে বালিশ আর গায়ে চাদর দাগযুক্ত হলদে সাদা রঙের চাদর থাকার কারণটাও তার মনে এলো না। কেবল মনে পড়ল কে বা কারা তাকে একবার নিলয় বলে ডাক দিয়েছিল। সাথে সাথে চোখের সামনে ভাসতে লাগলো সিপাতের রক্তাক্ত নথর দেহটা। নিলয় এই রুমে নিজে আসেনি, তাকে মাথায় জোরে লোহার রড দিয়ে মেরে এখানে আনা হয়েছে। নিলয়কে আহত করে মিমিরা চলে যায়। তারপর কয়েকজন লোক এখানে তাকে ধরে এনেছিল। নিলয় জানে না তারা কারা ছিল। কেবল তার মুখ দিয়ে অনবরত লালা বের হচ্ছিল। বিছানা ছেড়ে উঠতেই নিলয় আহ বলে শব্দ করে উঠল। পায়ের সাথে কিছু একটা লেগে ব্যথায় কোকিয়ে উঠল নিলয়। কারণ তার সারা শরীর ব্যথা। লং চেইন বুট কনভার্সের সাথে চেইনের মধ্যে লুকিয়ে রেখেছে 2 পয়েন্ট ক্যালিভারের পিস্তল। সেই পিস্তলের মাথা পায়ে লাগাতেই ব্যথায় আহ করে উঠল নিলয়। এটি সে তার নিতান্তই আত্মরক্ষা বা প্রয়োজন ছাড়া ব্যবহার করে না, কিন্তু এটা দিয়ে সে মিমিকে মেরেছিল। আবার এটা কিভাবে তার কাছে এলো? অসহ্য একটা যন্ত্রণায় তার নিজেকে কেমন যেন খাঁচার ভিতর আটকে পড়া নহর দন্তহীন সিংহ মনে হলো, যা শুধু ক্ষমতাই কেড়ে নেওয়া হয়নি, বরং একই সাথে কেটে নেওয়া হয়েছে তার গর্বের কেশর। ওইদিকে তখনও দরজায় কড়া নাড়ার শব্দ বেজেই চলেছে। যখন সে বিছানা ছেড়ে উঠবে তখনই পিস্তলটি তার পায়ে লাগে, তাই আহ বলে শব্দ করে যায়। চেইন খুলে হাতে তুলে নেয় পায়ের বুটে থাকা পিস্তলটি। তারপর সন্তর্পণে দরজার কাছে যে দরজার কি হলে চোখ রাখলো নিলয়। তারপর কড়া গলাতে জিজ্ঞেস করলো, কে? ওপাশ থেকে জবাব এলো, মামা, আমি মঈন, তোমার জন্য সকালের খাবার আনছি। নিলয় বেশ চমকে যায়। নিজেকে সামলে দরজার কি হলে চোখ দেয়। সামনে সে আরও 3 জন লোককে দেখতে পায়, রাজেশ, জসিম আর রাকিব ডাক্তারকে। নিলয় দরজা খোলে। ইয়ে মানে তোরা? আর আমি এখানে কেন? কিভাবে এলাম? নিলয়ের কোনো প্রশ্নের জবাব কেউ দিল না। রাকিব নিলয়কে ভিতরে নিয়ে যায়। বিছানাতে শুয়ে দিতে দিতে রাকিব বলে, তোকে না বলেছিলাম এসব আগে থেকে ছেড়ে দিতে? কথা তো শুনবি না। তোর জন্যই শিপাত আমাদের ছেড়ে চলে গেল। তোদের এই মাস্তানির জন্য নীলাকে আর খুঁজে পাওয়া গেল না। আর কাকে কাকে হারাতে হবে বলবি আমাকে? রাকিব, নিলয়, নীলা, সিপাত সমবয়সী বন্ধু ছিল। রাকিব থাকতো নিলয় আর সিপাতদের বস্তির পাশে একটি ছোট্ট বাড়িতে, আর নীলা থাকতো রাকিবদের বাড়ির পাশে। 4 জন বন্ধু ছিল, কিন্তু নীলা জানতো না নিলয় আর সিপাত গ্যাং চালায়। রাকিবের বাবা ছিল স্কুল মাস্টার, আর নিলয় বাবা ছিল বড় ব্যবসায়ী। তবুও 4 জন বন্ধু হয় কাকতালীয়ভাবে। রাকিবের বাবার স্বপ্ন ছিল রাকিবকে বড় ডাক্তার বানাবে, কিন্তু কয়েক বছর আগে রমেশ নামের এক বিল্ডারের কারণে রাকিবের বাবা খুন হয়। কারণ রাকিবদের বাড়ির জমি ও বস্তির জমি সে কেড়ে নিতে চেয়েছিল। রাকিবের বাবা বাধা দেওয়াতে রমেশের লোক তাকে গুলি করে মারে। পরে নিলয় আর সিপাত রমেশকে সহ ওদের গ্যাংয়ের সবাইকে মেরে ফেলে।
আর এই কারণে নিলয় রাকিব আর সিফাতের থেকে দূরে থাকতে শুরু করে। একসময় নীলার বাবা নীলাকে নিয়ে কোথায় জানি চলে যায়। পরে রাকিবও তাদের গ্যাংয়ে যোগ দিতে চেয়েছিল, কিন্তু নিলয় তা হতে দেয়নি। রাকিবের বাবা স্বপ্ন নিলয় পূরণ করে। এই কারণে নিলয়ের কিছু হলে রাকিব সবার আগে চলে আসে। আর কখনো তুই মাস্তানি ছাড়তে বলবি না রাকিব। কেন? ও, বুঝতে পেরেছি, তোর মাথায় খুনের নেশা চেপেছে। চাপেই তো যখন মিমরা তোকে মেরে ফেলেছিল প্রায়। আশরাফ চাচা আমরা না গেলে তো কি হতো বুঝতে পারছিস। নিলয় চুপ হয়ে যায়। রাকিব নীলাকে ভালোভাবে দেখতে থাকে। মঈন বলে, মামা, পত্রিকাতে তোমার ছবি বের হয়েছে। সিপাত ভাই লাশ পেয়েছে পুলিশ। মিমি আপা অর্কননের পুলিশ তোমার জন্য সারা ঢাকা শহর খুঁজছে। তোমার চিন্তা নেই, আশরাফ মামা সব কিছু সামলায় বলেছে। তোমাকে যখন মেরে ফেলে রেখে গেছিল সব, তখন আমরা 4 জন গিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি টেনশন করো না। আশরাফ মামা বলেছে তুমি এই কদিন গা ঢাকা দিয়ে থাকো, সময় মতো তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। এক নাগারে কথাগুলো বলে মঈন। সারা শরীর যেন নিলয়ের কাঁপতে শুরু করেছে। রাগে সারা শরীর যেন থরথর করে কাঁপছে। এভাবেই কেটে যায় 1টা বছর। বদ্ধ ঘরে পড়ে থাকে নিলয় আত্মরা হয়ে। শরীরটা আস্তে আস্তে ঠিক হলেও মন ও মাথা তার মিমিকেই মেরে ফেলার চিন্তাতে মগ্ন ছিল। নিলয় কথাগুলো বলে সবার দিকে তাকায়। নেহা স্তব্ধ হয়ে শুনতে থাকে কথাগুলো। নিলয়ের চোখে স্পষ্ট রাগের প্রতিচ্ছবি নেহা দেখতে পায়। নেহা টেবিল থেকে 1 গ্লাস পানি গলাতে ঢেলে আবার নিলয়ের দিকে তাকায়। সে সময় মাসুম বলে, ভাইয়ার সাথে পরিচয় একটি ঝামেলার মাধ্যমে, যেখানে উনি হিরোদের মতো এসে আমাদের বাঁচায়। অবশ্য ঝামেলা করেছিলাম আমরা নিজেরাই। কি করতাম, পড়ার জন্য গ্রাম থেকে টাকা চাইতে পারতাম না। বাপ গরিব ছিল, কষ্ট করে টাকা পাঠাতো, তা বোর্ড বিল, পরীক্ষার ফিস, চলাফেরা এসব করতেই শেষ হয়ে যেত। তাই আমরা 3 জন মিলে ছোটোখাটো ছিনতাই করে বেড়াতাম। একদিন ভাইয়া ব্যাগ নিয়ে আসছিল, আমরা যে ওনাকে ছিনতাই করি আর পাবলিকগুলো আমাদের ধরে পিটাতে যাবে, তখনই উনি থামিয়ে দেয়। আমরা তো ভেবেছিলাম উনি আমাদের পুলিশে দিয়ে দেবে। আমরা পা ধরে মাপ চাইতে যাব, তখনই উনি হেসে দেয়। আমরা ওনার হাসির দিকে তাকিয়ে থাকি। উনি বলে, চিন্তাই করতে নেই, হাত পা সবই ঠিক আছে, হয় কর্ম করে না হয় মরে যাও। আর ব্যাগটা ছিনতাই করে কিছুই পেতে না তোমরা। ব্যাগটা তিনি আমাদের সামনে খোলে। আমরা 3 জন ভয়ে লাফিয়ে উঠি, কারণ ব্যাগে ছিল অনেকগুলো পিস্তল। তিনি চলে যায়, তারপর আমরা ওনাকে খুঁজে বের করি। তারপর আস্তে আস্তে যুগ দেই ভাইয়ার ঘেঙে। সেখান থেকে আর ভাইয়ের পিছু ছাড়িনি। এভাবেই ভাইয়ার সাথে থাকে 3টে বছর। প্রতি রাতে ভাইয়া খুব কাঁদতো আর ডায়েরিতে কি সব লিখতো। একদিন মিমির খোঁজ পাই আমরা। সেদিন মিমির বিয়ে ছিল আর আমরা সেই বিয়েতে সবার সামনেই তাকে মেরে দিই। নিলয় চুপ হয়ে বসে থাকে। নেহা নিলয়ের পাশে এসে বসে। সরি নিলয় সাহেব, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। নিলয় নেহার দিকে তাকায়। নেহা নিলয়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। নিলয় তারপর রাফাত, মাসুম, সিয়ামার, রুদ্রের দিকে তাকায়। ওরা সেখানে থেকে চলে যায়। নেহা নিলয়ের একদম কাছে যেয়ে বসে। নিলয় বলে, কোনো ব্যাপার না, কাল তোমার ক্লাস আছে, ঘুমিয়ে পড়ো। নিলয় আর কোনো কথা বলার সুযোগ দেয় না নেহাকে। তাড়াতাড়ি উঠে ঘরের লাইট অফ করে নিলয় ফ্লোরের বিছানায় যেয়ে শুয়ে পড়ে। নেহা নিলয়ের দিকে তাকিয়ে আছে আর নিলয় অন্যদিকে ঘুরে শুয়ে আছে। নেহা ভাবতে থাকে, ইস, মানুষটা আসলেই অন্যরকম। মাস্তানি করলেও মনটা কিন্তু অনেক ভালো তার। মানুষটার পাশে আমার থাকতে হবে। নেহা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে কখন বুঝতেই পারেনি। নেহা, ওই নেহা, উঠো। নেহা ধরফর করে ওঠে। তাকিয়ে দেখে অনেকটা সকাল হয়ে গেছে। আজ নামাজটাও পড়তে পারলো না নেহা। সামনে তাকিয়ে দেখে নিলয় একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আজ ইনি এমন সেজে আছে কেন? আজও কি ভার্সিটিতে যে আমার বান্ধবীদের ক্র্যাশ খাওয়াবে নাকি? একদম খুন করে ফেলবো। ফাজিল বর একটা। আমার সাথে কোনো মাস্তানি চলবে না, বলে দিলাম। নেহা নিলয়ের সাদা শার্টের উপর কালো টাই আর কোট পরে থাকতে দেখে মনে মনে কথাগুলো বলে ফেললো। এদিকে নেহার ঘুমন্ত 2টি চোখের দিকে নিলয় একদম হা করে তাকিয়েছিল। এখনও চোখ দুটিতে ঘুম লেগে আছে। ঘুম ঘুম 2টি চোখ সাধারণ চোখের থেকে একটু ছোট দেখায়। আর এটাই নিলয়ের সবচাইতে বেশি পছন্দের। নিলয় খানিকক্ষণ নেহার দিকে তাকিয়ে থেকে বলে, কি মিসেস, এখনো ঘুমাবেন নাকি? রেডি হয়ে ভার্সিটি যাবে না?
আজ আপনার জন্য আরো একগুচ্ছ সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আরে পাগলি, সেটা বললে কি আর মজা থাকে? রেডি হও, তাড়াতাড়ি নিচে আসো, তোমাকে ভার্সিটিতে পৌঁছে অনেক কাজ আছে। আর একটু ঘুমাই না। নেহা কথাটা বলেই আবার পিছনে শুয়ে পড়ে, আর তখনই নিলয় নেহার নাক টেনে দেয়। নেহা কিছুক্ষণ নিলয়ের দিকে তাকিয়ে শুয়ে থাকে, আর ঠিক তখনই নেহাকে কোলে তুলে নিয়ে যায় বাথরুমে। দরজার কাছে নামিয়ে দাঁড়িয়ে থাকে নিলয়। নেহা বলে, এভাবে কোলে তুলে নেওয়ার কি দরকার ছিল? নামিয়ে দেবেন যখন। হুম কি এবার যান, আমি এখন চেঞ্জ করব। হুম আবার কি হয় থাকলে, আমরাই তো। চুপ ফাজিল, ওরা সবাই দেখছে তো। কারা দেখছে? কারা আবার? যারা পড়ছে গল্পটা। এবার যান।